তারপর অনেকদিন পরে দেখা হচ্ছে তোদের সাথে। তো শুরু করার আগে কিছু কথা বলবো। তোদের তোদের ইতিহাস ভূগোল আমি নিচ্ছি। তো ওই সাবজেক্টের ভিতরে প্রবেশ করার আগে আমি তোদেরকে কিছু জানাবো, বিভিন্ন ধরনের তথ্য এই বিষয়ে। তো এই দুটো সাবজেক্ট হচ্ছে তোদের নতুন ইনক্লুড হয়েছে তোদের যে চারটে সাবজেক্ট ছিল তার সাথে। তো কারোর কাছে শুনবি যে ভূগোল ইতিহাস এগুলো নাকি খুব কঠিন, এগুলো মাথায় থাকে না। তো একটু দেখতে গেলে যে কোনোভাবে এটা কঠিন হলেও কঠিন নয়, মজাদার বিষয় দুটো সাবজেক্টই। তবে আজকে তোদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কি ইতিহাসের ধারণা। তো ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করার আগে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে তোদের দিদি বা দাদার কাছে শুনেছিস যে ইতিহাস খুব কঠিন, ভূগোল খুব কঠিন। কেন বলেছে তারা? কারণ তাদের দেখবি সবার মুখে একটাই উত্তর, না বিভিন্ন রাজরানীর নাম মুখস্থ করতে হবে, তারপরে সাল আছে সাল মুখস্থ করতে হবে। তুই একটা জিনিস কল্পনা কর, আজকে কত সাল? 2025 সাল। আজকের যে সালটা, সেই সালটার থেকে আরও 100 বছর আগে কেমন ছিল সমাজ, সেই সময় কি করতো মানুষ। তো সেইগুলো কম্পেয়ার করার জন্য কি দরকার? সাল, সময় জানার দরকার। সময়টা না জানলে আমরা কি করে বলবো যে আজকের মানুষ এই পর্যায়ে আছে, আগেকার মানুষ এই ছিল না? তো আদিম মানুষ বন মানুষের সময় তখনকার কি হয়েছিল, রাজারানীরা, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, এদের সময় কি হয়েছিল, সমাজ ব্যবস্থা কেমন ছিল, সেগুলো জানতে হলে তো অবশ্যই সালের নাম মুখস্থ করতে হবে, তাই না? এছাড়া তোদের এই সাল, তাছাড়া আরও আছে কি রাজারানীর নাম। রাজারানীর নাম তোরা শুনেছি যে খুব কঠিন, এদেরকে নাম মনে রাখা বা ধারাবাহিকতার সাথে মনে রাখা খুব চাপের ব্যাপার। হ্যাঁ, একটু চাপ আছে। দেখ, যখন আমরা ডিটেকটিভ কোনো গল্প পড়ি, কোনো একটা গোয়েন্দাগিরির গল্প পড়ি, সেই সময় কিন্তু আমরা মজা পাই, বিভিন্ন ধরনের চরিত্র চলে আসে। এমনকি উপন্যাসও, উপন্যাস শুনেছিস? উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের উপন্যাস যেগুলো লেখা আছে, সেখানে প্রচুর কিন্তু প্রচুর তোর কিন্তু চরিত্র চলে আসে। আমি যখন উপন্যাস পড়েছি এক সময়, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, তো সেই সময় অনেক চরিত্র এসে আমি কিন্তু লিখেছিলাম এই চরিত্রটা এই নাম, সে এইখানে এই ভূমিকা পালন করছে। তো ইতিহাসের ক্ষেত্রেও সেটা আছে, কিন্তু কোনো কোনো জায়গায় কি আছে না, ওই নামগুলো বড় আছে, সেগুলো আমাদের জানতে হবে। কারণ তখনকার দিনে রাজাদের মধ্যে একটা গর্ব থাকার বোধ ছিল যে আমি রাজা হয়েছি, আমার নামটা এমন ইউনিক হবে যাতে করে সবাই মনে রাখতে পারবে। ঠিক আছে, এই কারণেই তখনকার দিনে রাজা রানীদের নামগুলো একটু বড় বড় রাখা হয়েছে। তো সেগুলো খুব মজার ছলে আমরা পড়বো, যখন আসবে সেই সময় মজার ছলে পড়বো। এমনকি তোরাও হয়তো শুনেছিস যে বাবার হলো আবার যশ সারিল ঔষধে। তো এখান থেকে বিভিন্ন ধরনের রাজার নাম আছে, সেগুলো হয়তো শুনেছিস তোরা। তাহলে দেখ, এই একটা লাইনের মাধ্যমে কতগুলো রাজা, যেমন ধর বাবার হলো বাবর, হুমায়ুন, বাবার হলো আবার আকবর, জর জাহাঙ্গীর, সারিল শাহজাহান, ঔষধে ঔরঙ্গজেব। তাহলে দেখ, ছখানা রাজার নাম মনে রাখতে পারলাম। ঠিক আছে, এইভাবে আমি তোদেরকে বিভিন্ন ধরনের ট্রিক দিয়ে দেবো যাতে করে নামগুলো মনে থাকে। তো আজকে যে টপিকটা সেটা হচ্ছে কি ইতিহাসের ধারণা। তাহলে চল শুরু করি ইতিহাসের ধারণা। তো ইতিহাস সাবজেক্টটা কি সেটা আগে জানতে হবে। ইতিহাস হচ্ছে আমাদের কাছে এমন একটা সাবজেক্ট যেটা আমাদের পুরানো দিনের কথাগুলোকে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখ, পুরানো দিনের কথা যদি আমরা না জানতাম তাহলে কি হতো, আমাদের পেছনের যে গল্পগুলো সেগুলো সব হারিয়ে যেত, তাই না? ধর, তোর মাঝে মাঝে মনে পড়ে না যে আমি বড় হয়ে গেছি, আমার ছোটবেলাটা কেমন আছে, কেমন ছিল, আমি কি দুষ্টুমি করেছি না করিনি, সেগুলো জানতে ইচ্ছা করে তো মাঝে মাঝে, নাকি? জানতে অবশ্যই ইচ্ছা করে। তাহলে আমাদের সেই সময়গুলোর কথা আমাদেরও জানতে হবে, নালে এক সময় গিয়ে ভুলে যেতে হবে। সেই জন্য কি করলো প্রত্নতাত্ত্বিকরা, ঐতিহাসিকরা, তারা কি করলো এই সাবজেক্টটাকে নতুনভাবে একটা প্রাণবন্ত করে তুললো। কিভাবে না, বিভিন্ন ধরনের কঙ্কাল, বিভিন্ন ধরনের ইতিহাসের উপাদান দ্বারা। ঠিক আছে, সব কিছু আমরা জানবো, প্রত্নতাত্ত্বিক কী, তারপর ঐতিহাসিক কারা, ইতিহাসের উপাদান কী, ইতিহাস কী, সব বিষয়ে আমরা জানবো একটু শুরু করে। তো চলো, আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি ইতিহাস। তাহলে ইতিহাস জানার আগে আমরা জানবো যে ইতিহাস আসলে কি। ইতিহাস আসলে কিছু নয়, এটা হচ্ছে কি পুরানো দিনের কথা। যদি আমরা বলি এক কথায়, সেটা হবে কি পুরানো দিনের কথা। পুরানো দিনের কথা, ঠিক আছে? তাহলে ইতিহাস হলো কি পুরানো দিনের কথা। এই ইতিহাস শব্দটাকে আমরা আরেকটা দিয়ে ব্যবহার করছি, সেটা হচ্ছে পুরাণ। পুরাণ পড়েছিস তো? পুরাণ নাম শুনেছিস? পুরাণ, পুরাণ আসলে ইতিহাস নয়। পুরাণ আর ইতিহাস কিন্তু দুটো আলাদা। পুরাণ আর ইতিহাস দুটো আলাদা কিন্তু। ইতিহাস হচ্ছে এমন কাহিনী যা ব্যাখ্যা করা যায়, কিন্তু পুরাণ তত অন্ধকারে যেতে পারে, মানে পুরাণটা আরো অন্ধকারে যেতে পারে, যেখানে কোনো কল্পনা বা কোনো ইতিহাস যেতে পারে। তো পুরাণ হচ্ছে কি দেবদেবীর কাহিনী বর্ণিত আছে এখানে, দেবদেবীর কাহিনী, দেবদেবীর কাহিনী এখানে আছে। তাছাড়া কি আছে কাহিনী, এটা ইতিহাসের থেকেও পুরাতন। এর আরেকটা যে বৈশিষ্ট্য সেটা কি, এটি ইতিহাসের থেকেও পুরাতন। ঠিক আছে, এটা ইতিহাসের থেকেও কি পুরাতন। ভালো করে বুঝবি। কারোর কোনো জায়গায় অসুবিধা হলে, নতুন একটা সাবজেক্ট, কারোর কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবি, বারবার বলছি কিন্তু। তো পুরাণ, দেবদেবীর কাহিনী থাকে এখানে, ইতিহাসের থেকেও পুরাতন। তাহলে ইতিহাস আর পুরাণ যদি আমি তুলনা করি, তাহলে সব থেকে বেশি পুরাতন কে? অবশ্যই পুরাণ। ঠিক আছে,
এইবারে ইতিহাস যে শব্দটা, এটা ইংরেজি টার্ম কি? হিস্টোরি। হিস্টোরি, হিস্টোরি। এই যে হিস্টোরি শব্দটা এসেছে কোথা থেকে বলতো? হিস্টোরিয়া, হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া, হিস্টোরিয়া এটা একটা কি শব্দ? এটা একটা গ্রিক ওয়ার্ড, গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, এটা একটা গ্রিক ওয়ার্ড। কে প্রথম ব্যবহার করেন? এটা প্রথম ব্যবহার করেন কে? হেরোডোটাস। হেরোডোটাস, হেরোডোটাস। ঠিক আছে, এই হেরোডোটাস তিনি তার কি একটা বই যার নাম হচ্ছে দ্য হিস্টোরিয়া, দ্য হিস্টোরিয়া, এই গ্রন্থে তিনি এই হিস্টোরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, তাই ইনি আমাদেরকে ইতিহাসের আলোর পথ দেখিয়েছিল বলে এনাকে বলা হয় কি? ফাদার অফ হিস্টোরি। ফাদার অফ হিস্টোরি। আরেকটা জিনিস এখানে বলবো আমি তোদেরকে, হিস্টোরি। আরেকটা জিনিস আমি তোদেরকে বলবো, সেটা হচ্ছে কি? হেরোডোটাস। তাহলে ইতিহাসের যে শব্দ আমাদের কাছে নিয়ে এসেছিল, তুলে ধরেছিল, তার নাম কি? হেরোডোটাস। আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কি? ভূগোল। ভূগোল শব্দটা আমাদের কাছে নিয়ে এসেছিল কে? এরাটোস্থেনিস। ঠিক আছে, কদিন পরে যখন আমি ভূগোল শুরু করবো সেই সময় এই টার্মটা পাবি, এরাটোস্থেনিস। তখন ভুলে যাবে যে হেরোডোটাস আর এরাটোস্থেনিস কার প্রবক্তা ছিলেন। তাহলে আমরা এটাকে কল্পনা করে মনে করবো যে হেরো মানে কি? হেরে যাওয়া। হেরো মানে কি? হেরে যাওয়া। হারে কোথায়? যুদ্ধ হলে না হারে, হারে খেলাধুলা হলে না হারে। তাহলে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, যুদ্ধ কোথায় হয়? রাজাদের সাথে রাজা। তাহলে এটা কিসের গল্প বলছে? ইতিহাসের গল্প বলছে। ঠিক আছে, তাহলে যুদ্ধ মানে কি? হেরোডোটাস। তাহলে হিস্টোরি শব্দটা প্রথম কে ব্যবহার করেন? হেরোডোটাস। ঠিক আছে, ক্লিয়ার হলো? এইবারে যে টার্মগুলো তোদের কাছে আসবে সেই টার্মগুলো, আচ্ছা এটা একটু লিখে নে তোরা, তারপরে আমি পরেরটাই যাচ্ছি। ওকে, লেখা হয়ে গেছে? ঠিক আছে, চল। তাহলে ইতিহাস কি? আমরা এখন যেটা জানলাম সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের যে প্রথম জিনিসটা জানলাম সেটা কি? ইতিহাস হচ্ছে পুরাতন দিনের কথা। ইতিহাস শব্দটা প্রথম ব্যবহার করেন কে? হেরোডোটাস। তাকে কি বলা হয়? হিস্টোরি অফ, ফাদার অফ হিস্টোরি। ঠিক আছে, এই পর্যন্ত এলাম। তারপরে যে টার্মটা তোদের কাছে প্রতিনিয়ত আসবে সেটা হচ্ছে কি? প্রত্নতাত্ত্বিক। প্রত্নতাত্ত্বিক। আর কি? ঐতিহাসিক। আর একটা টার্ম কি? ঐতিহাসিক। এরা কারা? প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিক, এটা কারা? দেখবি তোদের প্রথম চ্যাপ্টারের মধ্যে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক বলে ওয়ার্ডগুলো আছে, তোদের কনফিউজ হবে যে প্রত্নতাত্ত্বিক কারা, ঐতিহাসিক কারা। প্রত্নতাত্ত্বিকটা হচ্ছে কারা? যারা যারা মাটি খুঁড়ে ইতিহাসের উপাদান আমাদের সামনে তুলে ধরে, তারা হচ্ছে কি? প্রত্নতাত্ত্বিক। মানে মাটি খোঁড়ার সাথে তাদের সম্পর্কযুক্ত। এবার ধর মাটি খুঁড়ে তারা কি বের করছে, সেই উপাদানগুলো আমরা জানবো। ইতিহাসের উপাদান, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ইতিহাসের উপাদান। সেখানে আমরা দেখছি ইতিহাসের উপাদানের মধ্যে কি কি করছে। ঠিক আছে, এরপরে যে আছে যেটা আছে প্রত্নতাত্ত্বিক হলো ঐতিহাসিক। এর ঐতিহাসিক কার? ঐতিহাসিক কার কেউ নয়, যারা এই যে প্রত্নতাত্ত্বিকদের তুলে ধরা বিভিন্ন ধরনের উপাদান সেগুলোকে বেস করে ইতিহাস লিখেছে বা ইতিহাসকে আমাদের সামনে তুলে ধরেছে, তারা কি? ঐতিহাসিক। তাহলে ইতিহাস নিয়ে যারা চর্চা করে, ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের বলা হয় ঐতিহাসিক। ঠিক আছে, তাহলে দুটো টার্ম ক্লিয়ার হলো, প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিক। প্রত্নতাত্ত্বিক হচ্ছে যারা মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের ইতিহাসের উপাদান আমাদের সামনে তুলে ধরছে, তারা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। কিন্তু ঐতিহাসিক কারা? যারা ইতিহাস নিয়ে চর্চা করে, যে এর পরে কোন ধারাবাহিকতা আসবে, এরপরে ইতিহাসের এই টপিকটার পরে কোন টপিকটা, মানে কি ইতিহাসের এই রাজার পরে কে এসেছিল, কি এই দুটো রাজার মধ্যে সম্পর্ক ছিল। ঠিক আছে, এই সমস্ত নিয়ে ইতিহাসদের এই বিষয় নিয়ে যারা চর্চা করছে তাদের কি? ঐতিহাসিক বলছে। ঠিক আছে, তবে একটা জিনিস মনে কর, এখানে একটা কোনো ইভেন্ট ঘটেছিল এই সময়টা, তার পরবর্তীকালে এখানে একটা ইভেন্ট ঘটেছিল, দেখা গেল এর মাঝখানে যে জিনিসটা হওয়ার কথা ছিল ধারাবাহিকতা, সেটা আমরা পাইনি, কারণ কোনো কারণে হয়তো সেটা মিসিং হয়ে গেছে। কি কারণে? দেখা গেল আজকের থেকে তো কয়েক লাখ বছর আগের ঘটনা বলছি। ঠিক আছে, সেই সময় লেখাও মানুষ করতে পারতো না ঠিকভাবে। তাহলে এইটার পরে এইটা কিভাবে এসেছে, মানুষ ঐতিহাসিক বা প্রত্নতাত্ত্বিকরা কিভাবে এটার পরে এটাকে নিয়ে এসেছে, এই যে জায়গাটা, এটা সম্পূর্ণভাবে তাদের অনুমান করা আছে। তার মানে কি? অনুমান করেছে যে এটার পরে এইটা হয়েছে, কারণ এইটা হয়েছিল বলে, এরকম ধারাবাহিকতা এসেছিল বলে এই ঘটনাটা ঘটেছে, অনুমান করা হয়েছে। তার মানে সমস্ত কিছু কি অনুমানের উপরে নির্ভর করে? না, সমস্ত কিছু অনুমান করে নয়। যেখানে ধারাবাহিকতা হারিয়ে গিয়েছে, ধর একটা ধারাবাহিকভাবে একটা গল্প চলছে, কোনো কারণে সেখানে ধারাবাহিকতা
ধারাবাহিকতায় হারিয়ে গেছে, সেখানটায় যাতে ছেলেমেয়েরা তাদের ইন্টারেস্ট না হারায় তারা এখানে তাদের মতন গল্প করে দিয়েছে। তবে তার গল্পের ভিতরে বেস ছিল যে যা তা গল্পটা নয়, এর ভিতরে কোনো বেস আছে, যে এটার পরে এটা এসেছিল তার মধ্যে যুক্তি আছে। বুঝাতে পারছি যেটা আমি বলতে চাইছি? আশা করি বুঝতে পেরেছিস। তো এই হচ্ছে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক আর এই যে অনুমানের জিনিস, ঠিক আছে। এরপরে কি বললাম তোর ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানটা আমরা করব, ইতিহাসের উপাদান। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে কি ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদান, ইতিহাসের উপাদানটা কি আমরা দেখব। ইতিহাসের উপাদান মানে কি, যার সাহায্যে আমরা ইতিহাস জানতে পারি তাদেরকে বলছে কি ইতিহাসের উপাদান। তাহলে কি যার মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি, যার মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি, যার মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারি তাদেরকে বলা হয় কি ইতিহাসের উপাদান। ইতিহাসের উপাদানকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, তো সেগুলোকে দেখব। এই যে উপাদান, এই উপাদানকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে সেগুলো আমরা দেখি। প্রথমে কি দেখছি, প্রথমে হচ্ছে স্থাপত্য, তারপর হচ্ছে ভাস্কর্য, তারপর হচ্ছে লেখ, ঠিক আছে, তারপর হচ্ছে কি মুদ্রা, ঠিক আছে, তারপর আছে কি গুহা চিত্র, তারপরে কি আছে সাহিত্য। এতগুলো উপাদান আছে, ঠিক আছে, এতগুলো উপাদান আছে, ভালো করে দেখ। প্রথমে কি আছে স্থাপত্য, ভাস্কর্য, লেখ, মুদ্রা, গুহা চিত্র, সাহিত্য। এইবারে সবার প্রথমে যেটা শুরু করবো সেটা হচ্ছে কি লেখ। লেখকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে শিলালেখ, শিলালেখ, আর একটা হচ্ছে কি তাম্রলেখ। তাম্রলেখ দুটোর কি পার্থক্য? শিলালেখ আর তাম্রলেখের মধ্যে কি পার্থক্য? লেখ কথার অর্থ হচ্ছে কি পাথর বা ধাতুর উপরে লেখা, কি পাথর বা ধাতুর উপরে লেখা, পাথর বা ধাতুর উপরে লেখা, ঠিক আছে। তাহলে শিলালেখ কি হবে? যখন আমরা পাথরের উপরে লিখি, পাথর, যখন লেখাটা কিসের উপরে হয়? পাথরের উপরে হয়, তখন তাকে কি বলছে শিলালেখ। তাম্রলেখ কখন বলছে? যখন কোনো ধাতুর উপরে লেখা হয় তখন তাকে বলছে কি তাম্রলেখ। ধাতুর উপরে লেখা হলে তাকে বলছে কি তাম্রলেখ। তাম্র এরকম নাম দিয়েছে কেন, ধাতুলেখ না বলে তাম্রলেখ বলেছে কেন? কারণ মানুষ সর্বপ্রথম যে ধাতু ব্যবহার করা শিখেছিলেন বা শিখেছে সেটা হচ্ছে কি তামা, সে থেকে তাম্রলেখ, ঠিক আছে, লেখ হলো। এইবারে যেটা পড়বো সেটা হচ্ছে কি সাহিত্য। সাহিত্য, সাহিত্যকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে দেশীয় সাহিত্য, দেশীয়, আর একটা কি বিদেশি। বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্য মানে কি রাজার সবাই থাকা, যেমন গোপালবাড়ের গল্প দেখেছি আমরা, গোপালবাড় কার্টুনে হয় যেটা, গোপালবাড়ের রাজায় কারা থাকতো? অনেক মন্ত্রী থাকতো, তারপরে কি সেনাধ্যক্ষ ছিল, তারপরে কবিরাজ ছিল, অনেক রকমের তারপরে কে ছিল? গোপাল ছিল, সর্বোপরি গোপাল ছিল হাস্যকৌতুক করে দাও, ঠিক আছে। তেমনি রাজাদের অধীনেও এরকম কয়েকজন সাহিত্যিক মানুষ ছিলেন যারা রাজা সম্পর্কে কিছু লিখবেন, তো তাদের লেখা হচ্ছে কি দেশীয় সাহিত্য, ঠিক আছে। রাজার অধীনে থাকছে, তাদের সম্পর্কে কিছু লিখছে, সেটা হচ্ছে কি দেশীয় সাহিত্য। কিন্তু বিদেশি সাহিত্য কোনটা? যখন পর্যটক মানে কি ভিন দেশ থেকে এদেশে এসে এদেশে রাজার অধীনে 1 বছর 2 বছর থেকে তাদের সম্পর্কে কিছু লিখে প্রকাশ করেছে, সেটা হচ্ছে কি বিদেশি সাহিত্য। চীন দেশ থেকে আসতো, এখানে চীন দেশ থেকে এসে গল্প লিখেছে, ঠিক আছে, রাজার গল্প লিখেছে, এগুলো আমরা জানবো, ঠিক আছে। তোদেরকে একটা টেবিল দিয়ে দেবো, কে কোন সময় এসেছিল বাইরের দেশ থেকে এবং কি বই লিখেছিল, কোন রাজার সম্পর্কে লিখেছিল, ঠিক আছে। তারপরে দেশীয় সাহিত্যের মধ্যে কোন রাজার সময় কে ছিল, তার লেখা সাহিত্যিক, তার লেখা বইয়ের নাম কি, সেই বইতে কার কোন রাজার কথা উল্লেখ আছে, এর একটা সমস্ত টেবিল দিয়ে দেবো, যার মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে কি 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 হলো, একটা হচ্ছে লেখ হলো আর একটা হচ্ছে সাহিত্য হলো। এরপরে কি স্থাপত্য। স্থাপত্য আর ভাস্কর্য দুটো কিন্তু ভুলিয়ে যায়, আমরা মনে করবো দেখ কিভাবে মনে করবো দেখ। স্থাপত্য মানে কি বাড়ি ঘরের, বাড়ি ঘর, প্রাসাদ ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি ধ্বংসাবশেষ। ধ্বংসাবশেষ হলো কি আমার স্থাপত্য। তাহলে বাড়ি ঘর প্রাসাদ এগুলো সমস্ত কিছু ধ্বংসাবশেষ কি আমার স্থাপত্য। তাহলে ভাস্কর্য, ভাস্কর্যটা হচ্ছে ভ দিয়ে আমি ভগবান মনে করবো,
বদে ভগবান, বদে ভগবান। তাহলে কোনো কিছুর ওপরে, ঠিক আছে, কোনো কিছুর ওপরে বা পাথরের উপরে আমরা এইভাবে লিখতে পারি, পাথরের উপরে দেব দেবীর, পাথরের উপরে দেব দেবীর মূর্তি খনন, খোদাই, এগুলো হচ্ছে কি ভাস্কর্য। তারপরে তারপরে কি আছে, তারপরে যেটা আছে পাথরের উপরে দেবদেবীর মূর্তি খোদাই করা হলে সেটাকে বলছে কি ভাস্কর্য। ঠিক আছে, তাহলে স্থাপত্য হলো, ভাস্কর্য হলো, লেখ হলো, সাহিত্য হলো। এরপরে যেটা আছে সেটা কি মুদ্রা। মুদ্রা মানে কি তৎকালীন সময়ে রাজা রানীরা তাদের নাম, তাদের সময় খোদাই করে মুদ্রার উপরে মানে কি কয়েনের উপরে ছাপ তুলে রাখতো। যেমন ধরো আজকের দিনে একটা কয়েনে বিভিন্ন ধরনের ধান শস্য থাকে, ঠিক আছে, একটা বুড়ো আঙুলের থাম থাকে, কত সালে ওটা এসেছিল সেটা করা থাকে। তেমনি ইতিহাসে সেই সময় যখন রাজারা আমলে তখন তারা যে সমস্ত মুদ্রাগুলো ব্যবহার করতো সেখানে তাদের নাম, তাদের উপাধি, তাদের বীরত্ব, তাদের সময়কাল সেটা মেনটেন করতো। ঠিক আছে, সেটা হচ্ছে কি মুদ্রা। তাহলে রাজা রানীদের, এটা কি রাজা রানীদের ব্যবহৃত, রাজা রানীদের ব্যবহৃত কি এটা কয়েন, ব্যবহৃত কয়েন বলতে পারি বা মুদ্রা বলতে পারি। ঠিক আছে, ব্যবহৃত মুদ্রা বা টাকা, টাকা পয়সা। ঠিক আছে, এটা হলো গুহা চিত্র। গুহা চিত্রটা একটা অন্যতম নিদর্শন, যেটা কি গুহার ভিতরে আগেকার দিনে মানুষ বসবাস করতো। ঠিক আছে, সেখানে আগেকার দিনে মানুষরা কি কথা বলতে পারতো না, কিন্তু তারা কি করতো উয়া উয়া করে তাদের মনের ভাব প্রকাশ করতো। আর একটা ছিল কি তাদের লিখতো বা ছবি আঁকতো। লিখতো মানে সেই লেখো না, ছবি আঁকতো, ছবি এঁকে তাদের মনের ভাব প্রকাশ করতো। দেখা গেল যে গুহার মধ্যে একটা মানুষ শিকার করছে, পশু শিকার করছে, তার ছবিটা এঁকেছে, বা কোনো একটা কথা মনের ভাব প্রকাশ করতে চাইছে তার জন্য তারা ছবি এঁকেছে। কখনো কিন্তু কথা বলতে শেখেনি তারা, সেই সময়কার কথা বলছি আমি। এরকম কয়েকটা গুহা হচ্ছে কি অজন্তা, ভীমবেটকা, এইগুলো। ঠিক আছে, তো গুহা চিত্র, গুহায় যে সমস্ত ছবি আঁকা আছে সেখান থেকেও ঐতিহাসিকরা, প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন ধরনের জিনিস খুঁজে বের করে নিদর্শন আমাদেরকে তুলে ধরেছে। এইগুলো হচ্ছে কি তাহলে কি সমস্ত কিছু ইতিহাসের উপাদান। উপাদান, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু আছে কি ইতিহাসের উপাদান। তাহলে ইতিহাসের উপাদানের মধ্যে কি কি পড়ছে? প্রথম হচ্ছে স্থাপত্য, ভাস্কর্য, লেখ, মুদ্রা, গুহাচিত্র, সাহিত্য, এতগুলো জিনিস আছে। ঠিক আছে, ঠিক আছে, তুলেছিস তোরা? একটু তুলে নিস। তারপরে যাচ্ছি, তারপরে যে টপিকটা আছে সেই টপিকে যাব। তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে কি ইতিহাসের সময়। ইতিহাস কি সেটা জানলাম, ইতিহাসের উপাদান কি সেটা জানলাম, প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিক কারা সেটা জানলাম। এবারে জানবো কি সময়, ইতিহাসের যে সময়, এটাই তোদের ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট টপিক। সময়, সময়টাকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছে, ভালো করে বুঝবি। সময়, আমরা একটা সময় যে শুরু করেছি, সে কোথা থেকে শুরু করেছি সেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মসাল থেকে। যীশু খ্রিস্ট জন্মিয়েছিল 6 খ্রিস্টপূর্বাব্দে, মানে কি 6 তারিখে জন্মিয়েছে, কোনো একদিনে 6। ঠিক আছে, সেটাকে কি করছে, সেটাকে ঐতিহাসিকরা কি করলো, শূন্য করে দিল। ঠিক আছে, ঐতিহাসিকরা কি করে দিয়েছে, শূন্য, যাতে করে আমরা বেসটা ধরতে পারি শূন্য থেকেই সময় শুরু হয়েছে, শূন্যতে এসে সময় শেষ হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে শূন্যতে শুরু হয়েছে, এখান থেকে যত আগে এসেছি তত আমরা এই পর্যায়ে এসেছি, যত এদিকে গেছি তত আমরা পেছনের দিকে গিয়েছি। তাহলে এই যে সময়টা, এই সময়টাকে প্রধানত দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বিসিই, একটা হচ্ছে তোর বিসিই, আর একটা হচ্ছে কি সিই। সমস্ত কিছু বলছি তোদেরকে, ভয় পাবি না। বিসিই, বিসিই কথার অর্থ হলো কি বিফোর, বিইএফওআরই, বিফোর, কমন, সিওএমএমওএন, কমন এরা, ইআরএ, কমন এরা, বিফোর কমন এরা। এটাকে যদি আমি বাংলায় বলতে চাই তাহলে এটাকে বলা হয় কি খ্রিস্টপূর্বাব্দ। এটাকে বলা হয় কি খ্রিস্টপূর্বাব্দ, এটাকে বলা হচ্ছে কি খ্রিস্টপূর্বাব্দ। এইটা যে আছে সিই, এটাকে বলছে কি কমন এরা, সিওএমএমওএন, কমন, ইআরএ এরা, কমন এরা, সিই, কমন এরা। তার মানে কি যীশু খ্রিস্টের জন্মের পরের সময়, তাই এটাকে বলছে কি খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ। এইবারে দেখ শব্দটাকে আমরা ভাঙবো, যেখান থেকে আমরা পুরো সম্পূর্ণ তথ্য পেয়ে যাবো, সেটা হচ্ছে কি খ্রিস্ট। এটাকে আমরা তিনটে ভাগে ভাঙছি। ঠিক আছে, একটা হচ্ছে কি খ্রিস্ট, আর একটা কি এই যে খ্রিস্ট, এই হচ্ছে পূর্ব,
আর এখান থেকে হচ্ছে কি অব্দ। তাহলে এটা দেখ খ্রিস্টপূর্ব অব্দ, খ্রিস্ট মানে কি যিশু, খ্রিস্ট মানে কি যিশু, পূর্ব মানে কি যিশুর পূর্বে, অব্দ, অব্দ মানে কি সাল। তাহলে যিশুর আগের, যিশুর আগে সাল, এর সঙ্গে আমি যোগ করছি কি যিশুর আগের সাল, তার মানে কি যিশুর জন্মের আগের সাল। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ কথার অর্থ হচ্ছে কি যিশুর জন্মের আগের সাল, সেটা হচ্ছে কি খ্রিস্টপূর্বাব্দ। আর এখানে যে খ্রিস্টাব্দ আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাঙছি, একটা হচ্ছে খ্রিস্ট আর একটা হচ্ছে কি অব্দ। ঠিক আছে, খ্রিস্ট কথার অর্থ হচ্ছে কি, খ্রিস্ট কথার অর্থ হচ্ছে কি যিশু, আর অব্দ কথার অর্থ হচ্ছে কি সাল। এটাকে আমরা বলতে পারি কি যিশুর সাল, এটাকে আমরা বলতে পারি কি যিশুর সাল। তাহলে এই যে শূন্যটা, এটা 6টা মুছে দিচ্ছি আমি। এই যে শূন্যটা, শূন্যটার থেকে যত এদিকে গেছি তত কি হচ্ছে সিই, যত এদিকে আসছি সেটাকে বলেছি কি বিসিই। এই যে বিসিই এটার আরেকটা নাম আছে কি বিসি, বিসি, বিসির পুরো নাম কি, বিসির পুরো নাম হচ্ছে কি বিফোর খ্রিস্ট, বিফোর, বিফোর খ্রিস্ট, CHRIST, বিফোর খ্রিস্ট। ঠিক আছে, যিশুর আগের সাল, এটাকে আমরা দুটো নাম দিয়েছি, একটা হচ্ছে বিসিই আর বিসি। এবার দেখ যেহেতু ঐতিহাসিকরা কি করছে, নতুন একটা সময় শুরু করছে, তারা চিন্তা ভাবনা করেছে নতুন একটা সময় শুরু করবে, তো তারা তাদের মধ্যে অনেকে কি ছিল খ্রিস্টান, তারা বলছে না আমরা বিসি মানবো না, আমরা মানবো বিসি, কারণ কি বিফোর খ্রিস্ট, যিশু খ্রিস্ট খ্রিস্ট, সেটা বলছে কি না আমরা বিসি মানবো না, বিসি মানবো। তাই তারা কি করলো বিসিই নিচ্ছে, আমরা বিসিই নিচ্ছি, দুটোই কিন্তু একই। আর ওইদিকে তারা খ্রিস্টান যারা ছিল তারা কি বলছে এডি। ঠিক আছে, এডি, এডি কথার অর্থ হচ্ছে কি অ্যানো ডোমিনি, অ্যানো ANNO, অ্যানো ডোমিনি, ডোমিনি, অ্যানো ডোমিনি। ঠিক আছে, অ্যানো ডোমিনি, ANNO, অ্যানো ডো, DO, ডো মি, MI মি, নি, NI, অ্যানো ডোমিনি। এর কথার অর্থ কি দা ইয়ার অফ লর্ড। এই যে অ্যানো ডোমিনি কথার অর্থ হচ্ছে কি দা ইয়ার, দা ইয়ার অফ লর্ড, the year of Lord, LOARD, LOARD, year of Lord। এই বন্ধু ক্লিয়ার হলো? ভালো করে বুঝবি তাহলে। যীশু খ্রিস্টের সময় জন্ম হয়েছে কত সালে? 6 তারিখে জন্মেছিল, এটা যীশু খ্রিস্টাব্দ বিসিই বলা হয় সাধারণত। তো সেটাকে আমরা শূন্য ধরেছি নিজেদের সুবিধার জন্য। তো শূন্য থেকে যত আগে গিয়েছি কি হয়েছে বিসিই মানে কি বিফোর কমন এরা, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ। এই শূন্য থেকে যত এদিকে গেছি তত কি হয়েছে, তত হয়েছে কি সিই কমন এরা, অর্থাৎ খ্রিস্টাব্দ। ঠিক আছে, এখান থেকে তোদের পরীক্ষায় কোশ্চেন এরকম দেবে, এটা একটু দেখে নে। এই জিনিসটা আর একটু ডিটেলসে যাব, হয়েছে? তাহলে আমরা যেহেতু বাংলায় কাজ করবো তো বাংলায় আমরা শুরু করি। তাহলে সময়টাকে আমরা কত ভাগে ভাগ করেছি? 3টে ভাগে। একটা হচ্ছে কি যিশুর জন্ম, এই জায়গাটা ধরে নিচ্ছি যিশুর জন্ম। ঠিক আছে, আর এর আগে কি হয়েছে, যীশু খ্রিস্টের জন্মের আগে কি ছিল খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টপূর্বাব্দ যার কথার অর্থ কি যীশু খ্রিস্টের জন্মের আগের সাল। আর এটা কি ছিল খ্রিস্টাব্দ, মানে কি যিশুর জন্মের পর, খ্রিস্টাব্দ। এইবারে দেখ আমি যদি এটাকে শূন্য নিই, এদিকে যত যাচ্ছি আর এদিকে যত যাচ্ছি, এটা কি পুরাতন, পুরাতন দিন, পুরাতন দিন। আর এখানে কি হচ্ছে আধুনিক, হচ্ছে আধুনিক, আধুনিক। এইবারে দেখা গেল আমরা দেখ এখান থেকে কি লিখবো, 1, এখানে লিখবো 2, এইভাবে তো 50 এসছে, এইভাবেই তো 100 এসছে, এইভাবেই তো 200 গেছে, এইভাবেই তো কোনো না কোনো সময় 300 হয়েছে, হ্যাঁ কি না? ঠিক তেমনি ওপাশে কি হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, তারপরে 50 হয়েছে, কোনো সময় গিয়ে 100 হয়েছে, কোনো সময় গিয়ে 200 হয়েছে, কোনো সময় গিয়ে 300 হয়েছে, এইভাবে তো এগিয়েছে সময়। তার মানে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে কোনো সংখ্যার কোনো শেষ নেই। ঠিক আছে, এদিকেও তেমনি 1, 2, 3, 4। তাহলে মানুষের যাত্রা শুরু হয়েছিল এখান থেকে, মানুষের যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে। সেটা কত 5 লাখ বছর আগে, 5 লক্ষ বছর আগে, 5 লক্ষ বছর আগে মানুষের যাত্রা শুরু হয়েছিল। তাহলে মানুষের যাত্রা শুরু হয়েছিল কত লক্ষ বছর আগে, 5 লক্ষ বছর আগে, পুরাতন দিনের কথা বলছি আমি। তাহলে এখান থেকে যত এদিকে যাব তাহলে আমরা কি লিখবো, ধর একটা কোনো ঘটনা ঘটেছে 200 থেকে 250, মানে 250, এখানটায় আমি যদি দিই তাহলে ধর আমি দিচ্ছি 150, কারণ কি 100, 150, 200। তাহলে আমি যদি কোনো একটা ঘটনা দিতে চাই 150 থেকে 200, তাহলে আমি কিভাবে লিখবো, 200 থেকে 150। দেখ প্রথমে বড়, তারপরে হচ্ছে কি ছোট, তারপরে কি লিখবো খ্রিস্ট পূর্বাব্দ।
বলতে পারছি? তার মানে যীশু খ্রিস্টের আগে যে সালগুলো সেগুলো কিভাবে শুরু হয়, বড় থেকে ছোটতে শুরু হয়। কারণ কি, ধর 300 জায়গায় কোনো একটা ঘটনা ঘটেছে, তাহলে 300 থেকে যত আগে যাচ্ছে তত কি হচ্ছে, আধুনিকতর হচ্ছে সমাজ। তার মানে কি, এখান থেকে যত আগে যাচ্ছি তত কি হচ্ছে, আধুনিক হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি কোনো ঘটনা লিখি তাহলে কি লিখবো, 300 থেকে কি লিখবো, 250 লিখতে পারি, খ্রিস্টপূর্বাব্দ। তোকে পরীক্ষার সময় এরকম একটা সাল দিয়ে দিতে পারে যে এটা খ্রিস্টাব্দ হবে না খ্রিস্টপূর্বাব্দ হবে। ঠিক আছে, তাহলে এটা এই বন্ধ হলো। এরপরে ধর কোনো একটা ঘটনা, তুই এই জায়গায় চলে এসেছিস, তাহলে এই জায়গায় এসে কি পেছনের দিকে যাবি না সামনের দিকে যাবি? অবশ্যই সামনের দিকে যাবো। তাহলে আমি এখানে কি লিখবো, 50 থেকে 100, তাই তো, হ্যাঁ কি না? 200 থেকে 300 এরকম করে তুই লিখবো। তুই আমাকে জিজ্ঞেস করতে পারিস আমি কেন 200 ধরছি, 250 ধরছি না, যা খুশি তুই নে না, কোনো অসুবিধা নেই। 201 থেকে 202 যাই লিখিস না কেন এইভাবে লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে, ছোট, তারপরে কি আছে, বড়। তাহলে এটা হচ্ছে কি, খ্রিস্টাব্দ। এটা কি, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। বলতে পারলাম? তাহলে যীশু খ্রিস্টের জন্মের আগের সালগুলো কিভাবে লিখবো, বড় থেকে ছোট। কারণ তুই এখানে আছিস, এখান থেকে মানুষের যাত্রা শুরু হয়েছিল, তাহলে মানুষ এইদিকে যাচ্ছে, বড়গুলো অতিক্রম করে 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 ছোটতে যাচ্ছে, আর এখানে ছোটগুলোকে অতিক্রম করে 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 বড়তে যাচ্ছে। তুই একটা জিনিস কল্পনা করে, এখন কত সাল, 2025 সাল, এরপরে কত আসবে, 2026 সাল। তার মানে কি আস্তে আস্তে বড় হচ্ছে, তো ছোট থেকে বড়, ছোট থেকে বড় হচ্ছে। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে বিষয়, সময়। তাহলে সময়টাকে মূলত এইভাবে দেখাচ্ছে তারা, খ্রিস্টপূর্বাব্দ আর একটা হচ্ছে কি খ্রিস্টাব্দ। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় এরকম কোশ্চেন পাবি যে এই সালটা খ্রিস্টপূর্বাব্দ হবে না খ্রিস্টাব্দ হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে সময়টাকে ওরা নাম দিতে শুরু করলো। কিভাবে নাম দিতে শুরু করলো? সময়টাকে ওরা তিনটে ভাগে ভাঙলো, কারা, ঐতিহাসিকরা, যে এই সময়টাকে ওইভাবে বলা যাবে না, আমরা আরো ডিটেলসে আরো ছোট অংশে ভেঙে দিচ্ছি। ঠিক আছে, তাই ওরা কি করলো, নাম দিল কি, প্রাগ ইতিহাস। তারা নাম দিল কি, প্রায় ইতিহাস। আর এটা কি, ইতিহাস। এই বিষয়গুলো জানবো কোনটা কি। ঠিক আছে, প্রাগ ইতিহাসটা আসলে কি, যে সময়টার কথা আমরা জানি না। কারণ কি, মানুষ সেই সময় কোনো লেখা লিখতে পারতো না। ঠিক আছে, গুগা গুগা আওয়াজ করতো শুধু মুখে। তার মানে কি, এই সময়কার কথা আমাদের কি অনুমান করে নিতে হয়। অনুমান কি লিখবো, এই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। এই সময়কার কথা আমাদেরকে অনুমান করে নিতে হয়। তাহলে এখানে প্রায় ইতিহাসের মধ্যে কি বলবো, এই সময়ে ইতিহাস মানুষ কিছুটা কোনো ক্রমে লিখতে পারতো। ঠিক আছে, কিন্তু সেগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ধর একটা বাচ্চা ছেলে সবে মাত্র লেখা শিখছে, তাহলে সে কেমন লিখে নামাবে, বাকি বাকি দেবে? তুই কি ওই লেখা পাঠোদ্ধার করার জন্য বসে থাকবি যে ও কি লিখেছে? না, অবশ্যই আমরা বুঝতে পারবো না। তাহলে কি, এইখানকার লেখা পাওয়া যায়, কিন্তু তা পাঠ উদ্ধার সম্ভব হয়নি। তার মানে কি, লেখা মানুষ পেয়েছে কিন্তু সেগুলোকে বুঝতে পারছে না যে এটা কি লিখতে চেয়েছে। আর ইতিহাস মানে কি, যার লেখা পাওয়া যায় ও বোঝা যায়, সেটাই হচ্ছে ইতিহাস, যেটা আমরা পড়ছি বর্তমানে। ঠিক আছে, তাহলে এই যে সময়কালটা আমরা একটু দেখবো। সময়কালটা, প্রাগ ইতিহাস কখন এসেছে সেই সালটা আমরা একটু দেখে নিই। প্রায় 5 লক্ষ বছর আগে থেকে, 5 লক্ষ থেকে আমরা বলতে পারি 1000 BCE, মানে বিফোর কমন এরা। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দ। আর এটা বলতে পারি কি 1500 থেকে 600 BCE, সব BCE, তারপর থেকে শুরু হয়েছে কি ইতিহাস গল্প। ঠিক আছে, এইভাবে আমরা এটা বলতে পারি। তাহলে প্রাগ ইতিহাস বলতে কি বোঝায়, এই সময়ের কথা আমাদের অনুমান করে নিতে হয়। প্রাগ ইতিহাস অত্যন্ত পুরনো সময়কার এই ঘটনা। এটা প্রাগ ইতিহাস, লেখা পাওয়া যায় কিন্তু তা পাঠ উদ্ধার করা সম্ভব হয়েছে হয়নি এরকম। কিন্তু ইতিহাস বলতে কি বোঝায়, লেখা পাওয়া যায়, বোঝা যায়, পাওয়াও যাচ্ছে বোঝাও যাচ্ছে, সেটা হচ্ছে কি ইতিহাস।
এটা তো সময়টাকে ভাগ করেছে। এর পরবর্তীকালে পরের যে চ্যাপ্টার আছে তোমাদের, সেখানে দেখো এই প্রাগ ইতিহাসটাকে আবার তিনটে ভাগে ভাগ করেছে। কিসের বেসিসে বলো তো? এই সময় যে মানুষ পাথর ব্যবহার করতো না, সেই পাথরের বেসিসে এই সময়টাকে আবার তিনটে ভাগে ভাগ করেছে, যার মধ্যে একটা ছিল কি প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ আর নব প্রস্তর যুগ। সেখানে আমরা এই কথাগুলো জানবো, নামগুলো জানবো। তবে এখানে একটুখানি আমরা জানিয়ে দিই সেই জিনিসগুলো কি। একটা হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ মানে কি? প্রাচীন মানে কি পুরাতন, প্রস্তর মানে কি পাথর, পুরাতন পাথরের সময়কাল, ঠিক আছে, প্রাচীন প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ মানে কি? সেই সময় ওই অস্ত্র শস্ত্রগুলো একটু ডেভেলপ হতে শুরু করলো, তাই ওটাকে বলছে কি মধ্য প্রস্তর যুগ। নব প্রস্তর যুগ আরেকটা, যেখানে কি হলো মানুষ আরো কিছু শিখলো, ঠিক আছে, আরো অস্ত্র সুচালো করলো, ধারালো করলো, তাই ওটা কি বলছে? নব্য প্রস্তর যুগ, ঠিক আছে। তো তোদের চ্যাপ্টার মেন যে টপিকগুলো সেটা হচ্ছে এইটা। এইবারে আমাদেরকে ইতিহাস জানতে গেলে বুঝছে, আমাদেরকে ইতিহাস জানতে গেলে ভূগোল পড়তে হবে। এবার তুই বলবি দাদা কিভাবে ভূগোল পড়তে হবে, তুমি আমাকে বোঝাও দেখি কিভাবে ভূগোল কেন ইতিহাসের সঙ্গে যুক্ত আছে। কেন তুমি এই কথা বললে যে ইতিহাস পড়তে গেলে ভূগোল পড়তে হবে? ধর আমাদের সব থেকে প্রাচীনতম সভ্যতা কি সভ্যতা? মেহেরগড় সভ্যতা। তারপরে কি এসেছিল? সিন্ধু সভ্যতা। তাহলে এই সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা সব কোথায় গড়ে উঠেছে? সব গড়ে উঠেছিল নদীর তীরবর্তী অঞ্চল। তাহলে এই নদীটা কোথা থেকে উৎপত্তি করেছে, কোথায় গিয়ে পড়েছে, কেন এই নদীর ধারে এসে তারা বসবাস করেছে, নদীটা কেন এইভাবে প্রবাহিত হয়েছে, তো এই উত্তর কে দিচ্ছে? ভূগোল দিচ্ছে। সেজন্য আমাকে ভূগোল পড়তে হবে। ধর আমি যদি করি, এটা ধর ভারতের ম্যাপ আছি আমি, ঠিক আছে, ভারতের ম্যাপ। এখান থেকে আমার বয়ে গেছে কোন নদী বলতো? এখান থেকে বয়ে গেছে আমার সিন্ধু নদী। সিন্ধু নদী। এই সিন্ধু নদীর পশ্চিম তীরে এই দ্বীপটায় গড়ে উঠেছিল কোন সভ্যতা বলতো? হরপ্পা সভ্যতা আর মেহেরগড় সভ্যতা। এই পারে আসতে পারেনি কেন? কারণ বড় নদী ছিল, এই পারে তারা বেরোয়নি। তাহলে তারা বাস করেছিল কোথায়? এইখানে, ঠিক আছে, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার একটা সাইড হচ্ছে হরপ্পা, ঠিক আছে। সাইড মানে কি? হরপ্পার যে সমস্ত মানুষ যা ব্যবহার করতো সেই সমস্ত জিনিস ওই হরপ্পার সাইডে পাওয়া গেছে, জায়গাটা পাওয়া গেছে। সেই হরপ্পা সভ্যতা এখন বর্তমানে কোথায় আছে বলতো? বর্তমানে আছে পাকিস্তানে, ঠিক আছে। তাহলে এই সিন্ধু নদীটা তো বয়ে গেছে এইভাবে, তাহলে সিন্ধু নদীটা কোথা থেকে উৎপত্তি করেছে, কোথায় গিয়ে পড়েছে, কেন নদী এপারে আসতে পারেনি বন মানুষ, তো সেগুলোর উত্তর কে দিচ্ছে? সেগুলোর উত্তর দিচ্ছে কে না? ভূগোল। তাই ভূগোল আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, ভূগোল আমাকে জানতে হবে। তারপরে দেখ তুই আরেকটা জিনিস কল্পনা করতে পারিস, ভূগোল কেন জানবো? আমাদের এখানে এই যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতার বিকাশও কিন্তু ঘটেছিল ভারতের মধ্যে। এখানে যে রাজস্থান আছে, রাজস্থানে কি? রাজস্থানে থর মরুভূমি আছে, মরুভূমি। ওখানে মরুভূমি কেন? সেগুলোর উত্তর কে দিচ্ছে? ভূগোল দিচ্ছে। সেখানে মানুষ যে যানবাহনের জন্য যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে, এখানেও কি সেই জিনিস ব্যবহার করে? এখানেও কি সেই জিনিস ব্যবহার করে? করে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন। কারণ কি? জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ঠিক আছে। আবহাওয়া জলবায়ু কি দুটো, সেগুলো ভূগোলের ক্লাসে জানবো, ঠিক আছে। তাহলে এই যে উত্তরগুলো, এগুলো কে দিচ্ছে? আমাদের ভূগোল দিচ্ছে। তাহলে এই যে ভূগোল জানতে গেলে, এই ইতিহাস জানতে গেলে, তাহলে আমাদের কি করতে হবে? ভূগোল জানতে হবে। এইবারে এই যে ভারতবর্ষের মাঝখান থেকে একখানা পর্বত আছে, ঠিক আছে, সেটার নাম কি? বিন্ধু পর্বত। বিন্ধু বয়সী নয় ধয়, ঠিক আছে, বিন্ধু পর্বত। এতটাও নয়, ছোট, আমি বড় করে দেখেছি যাতে তোমরা বুঝতে পারো। তো এই যে বিন্ধু পর্বতের উপরের যে অংশটা, সেটাকে বলছে কি? আর্যাবর্ত। আর্যাবর্ত, ঠিক আছে। এই বিন্ধু পর্বতের দক্ষিণ দিকের যে অংশটা, সেটাকে বলছে কি? দাক্ষিণাত্য। দক্ষিণ দিক, তাই দাক্ষিণাত্য, ক্লিয়ার হলো? এবারে এখান থেকে একটা নদী গিয়েছে, তার নাম কি? কাবেরী নদী। কাবেরী নদী, কাবেরী নদী, ঠিক আছে। এই কাবেরী নদী থেকে শুরু করে এই যে অংশটা, এখানে কি আছে? একদম ভারতের শেষ বিন্দু, যেটাকে বলা হয় কি? কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা, কন্যাকুমারিকা। এই পর্যন্ত যে দেশ, এই জায়গাটা বলা হচ্ছে কি? দ্রাবিড়। দ্রাবিড় দেশ, দ্রাবিড় দেশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বিন্দু পর্বত, কোন পর্বত ভারতবর্ষকে দুটো ভাগে ভেঙেছে? বিন্দু পর্বত। বিন্দু পর্বতের উত্তর অংশের নাম কি? আর্যাবর্ত। বিন্দু পর্বতের দক্ষিণ অংশের নাম কি? দাক্ষিণাত্য। দ্রাবিড় দেশ কোন দেশটাকে নিয়ে গড়ে উঠেছে? কাবেরী নদী ও কন্যাকুমারিকার মাঝখানে অঞ্চল নিয়ে গড়ে উঠেছে দ্রাবিড় দেশ। এগুলো প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ছবিটার মধ্যে অনেক কোশ্চেন কিন্তু লুকিয়ে আছে, ঠিক আছে। তো এই যে আর্যাবর্ত, এর কেন নাম হয়েছে আর্যাবর্ত? আর্য হচ্ছে একটা জাতি, ভাষা বলতে পারি। আর্য জাতি নয়, এটা একটা ভাষা, ঠিক আছে।
আমাদের যে সভ্যতা গড়ে উঠেছিল, প্রথমে কি এসেছিল? মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সভ্যতা। তারপরে এসেছিল কি? সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা। তারপরে এসেছিল কি? বৈদিক সভ্যতা, বৈদিক সভ্যতা। এই যে বৈদিক সভ্যতা, এই বৈদিক সভ্যতার যে শ্রেষ্ঠা, মানে যারা এই বৈদিক সভ্যতা প্রতিষ্ঠা করেছেন তারা কে ছিল? তারা ছিল আর্য। ঠিক আছে, আর্য। এই আর্যরাই এখানে পা দিয়েছিল, সেই জন্য এটাকে বলা হয় আর্যাবর্ত। কিন্তু দক্ষিণ দিকে, বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে পা দিতে পারেনি, কারণ কি? মাঝখানে ছিল বড় পাহাড়, সেই জন্য এই পাশে আসতে পারেনি, সেই জন্য এটার নাম হয়েছে কি? দাক্ষিণাত্য। ঠিক আছে, আর এটা কি? দ্রাবিড় দেশ। ঠিক আছে, দ্রাবিড় জাতি এখানে থাকতো, সেই জন্য এটাকে বলা হয় কি? দ্রাবিড় দেশ। তো এটা হচ্ছে আর্যাবর্ত, দাক্ষিণাত্য। এছাড়া তোর বইতে আর কি টপিক আছে? আর আরেকটা জিনিস দেখ, এই যে নদী, এই যে সভ্যতা গড়ে উঠেছিল, হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে। তাই এদেরকে, এই সভ্যতাগুলোকে বলা হয় কি? নদীমাতৃক সভ্যতা। নদীর উপরে বেস করে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল, সেই জন্য এটাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। ঠিক আছে, তো এটা হলো আচ্ছা, উপমহাদেশ আর মহাদেশ এই দুটো টার্ম। মহাদেশ হচ্ছে বিশাল একটা ভূমি, ঠিক আছে, ভীষণ একটা বড় ভূমি হচ্ছে কি? মহাদেশ। যদি আমি দেখি সব থেকে ভারতবর্ষ বলছি, গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ভূমি কি? রাশিয়া। সব থেকে বড় ভূমি হচ্ছে কি? রাশিয়া। রাশিয়ার মধ্যে একটা ছোট অংশ হচ্ছে কি? আমাদের কি? ভারতবর্ষ। তাই এই ভারতবর্ষটাকে বলা হয় কি? উপমহাদেশ। উপমহাদেশ, ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়, কারণ কি? রাশিয়ার একটা অংশ, এ কিন্তু রাশিয়া নয়, রাশিয়ার একটা অংশ। ঠিক আছে, তাহলে এই যে উপমহাদেশ, এর উপমহাদেশের বিস্তার, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে উপমহাদেশের বিস্তার কোথায়, ভূগোলের পরিপ্রেক্ষিতে বলো, তাহলে কি বলবো? সিন্ধু ও গঙ্গা। এবার দেখ, এখান থেকে একটা নদী বেরিয়েছে উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশ বলছি, হিমাচল প্রদেশ থেকে একটা নদী বেরিয়েছে, তার নাম হচ্ছে কি? গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে, কিন্তু আসলে গঙ্গোত্রী হিমবাহ থেকে ওর উৎপত্তি নয়, আমরা জানবো সেটা ভূগোলের ক্লাসে। ঠিক আছে, গঙ্গা, এই নদীটা কি নাম? গঙ্গা। এই নদী আর এই নদী, সিন্ধু নদী ও গঙ্গা নদী, কি বলছে লাইনটা? সিন্ধু ও গঙ্গা নদীর দুপাশে বিরাট সমভূমি অঞ্চল। দুপাশে, এই পাশটাও একটা, এই পাশটাও একটা, এই পাশটাও একটা, এই পাশটাও একটা, কি? বিরাট সমভূমি অঞ্চল। বিরাট সমভূমি অঞ্চল। বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকের যে তিন কোণা, এক কোণা, দু কোণা, তিন কোণা, তিন কোণা অঞ্চল, এই নিয়েই তৈরি হয়েছিল ভারতের উপমহাদেশ। তাহলে বোঝাতে পারলাম যে সিন্ধু নদীর উভয় তীরে, সিন্ধু ও গঙ্গা নদীর উভয় তীরে অবস্থিত বিশাল সমভূমি অঞ্চল, এবং বিন্ধ্য পর্বতের দক্ষিণ দিকে অবস্থিত কি? তিন কোণা ভূমি, সেটাকে নিয়েই আমাদের গড়ে উঠেছিল কি? আমাদের ভারতীয় উপমহাদেশ। ঠিক আছে, এই হলো। তারপর আর্যাবর্ত, দাক্ষিণাত্য হয়ে গেছে, সাল তারিখ। তারপর ইতিহাস কমপ্লিট, খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ কমপ্লিট, প্রত্নতাত্ত্বিক কারা, তারপরে সেই টুকরো টুকরো জিনিস। আর একটা জিনিস তোদের আছে প্রথম চ্যাপ্টারের মধ্যে, জাদুঘর। জাদুঘরটা আসলে কি? এই যে প্রত্নতাত্ত্বিকরা যে সমস্ত উপাদানগুলো আমাদের সামনে তুলে আনছে, সেগুলো কি তুলে আনার পর দেখে ফেলে দিচ্ছে? আমরা হচ্ছে মানুষরা হচ্ছে কি বলতো? কীট। আমরা এই সুন্দর প্রকৃতিটাকে আমরা নষ্ট করছি, আমরা আসলে কীট, আর কিছুই নেই। তাহলে তুই কি ভাবছিস যে আমরা বিস্কুট যেমন খাওয়ার পর প্যাকেট ফেলে দিই, ওরকম ওরা প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন ধরনের উপাদান খুঁজে বার করছে তারপরে ফেলে দিচ্ছে? না বাবু, ফেলছে না। ওরা কি করছে? এক জায়গায় সংরক্ষিত করে রাখছে। যেমন ধর, আমরা বাজার থেকে মাংস নিয়ে আসলাম, মাছ নিয়ে আসলাম, আজকে খেলাম, কিছুটা স্টোর করছি, তো কোথায় করছি স্টোর? আমরা করছি ফ্রিজে। ওরাও স্টোর করছে কোথায়? সেটা হচ্ছে মিউজিয়াম বা জাদুঘর। ঠিক আছে, মিউজিয়াম বা জাদুঘর। অনেকে মিউজিয়াম বানান কিন্তু ভুল লেখে, সেটা একটু খেয়াল রাখতে হবে। মিউজিয়াম, ময়সি হসু, দেখো ময়সি হসু, আম না, কিন্তু এই আম দিলে কিন্তু কেটে দেবে, মিউজিয়াম, আম হবে না। ঠিক আছে, মিউজিয়াম। ঠিক আছে, এখানে কি আছে? এখানে পুরোনো দিনের বিভিন্ন ধরনের রাজা রানীদের অস্ত্র শস্ত্র বা ভূপৃষ্ঠের নিচ থেকে পাওয়া বিভিন্ন ধরনের মানুষের হাড়গোড়, এগুলো সব ওখানে সংরক্ষিত করা আছে। আমাদের কলকাতায় এরকম একটা আছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস, যে সাহিত্য উপাদান আর বিদেশি সাহিত্য, দেশি সাহিত্য, এর একটা টেবিল আমি ওদেরকে দিয়ে দেবো, প্রতিদিন 5টা 6টা করে মুখস্থ করবো, তাহলে হয়ে যাবে। আর এর মধ্যে তেমন কিছু নেই। এর পরবর্তী যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে কি? ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। তো এটা পরবর্তী নেক্সট ক্লাসে শুরু হবে। তো তোদের কাজ হচ্ছে কি? বাড়িতে এটা সুন্দরভাবে রিভিশন করা। আমি কিন্তু খুব দারুণভাবে বুঝিয়েছি, আশা করি সেটা আমি মনে করছি যে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি তোদেরকে। তো তোদের কাজ হচ্ছে কি? বাড়িতে কি এই জিনিসটাকে ডিটেলসে পড়া। ঠিক আছে, ডিটেলসে পড়া। এবারে তোরা ধর কোনো জায়গায় বুঝতে পারছিস, তোরা কি করবি? নিচে আন্ডারলাইন করবি, পেন্সিলে কোশ্চেন মার্ক দিবি, বইতে পেনের দাগ কেউ দিবি না, পেন্সিলের দাগ। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের প্রথম টপিকটা, ইতিহাসে এখানে শেষ করছি। চল, দেখা হচ্ছে পরের নতুন একটা ক্লাসে। ঠিক আছে।